হ্যালো, আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার আছে কিনা শুনতে একটু একটু বলতে হবে যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, কথা শুনতে পাচ্ছি কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এই দুটো বিষয় একটু কনফার্ম করতে হবে। সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার, ওকে। গিজ গিজ করে মানে কোনো ধরনের সমস্যা ফেস করছেন? কোনো ধরনের সমস্যা কি ফেস করছেন একটু বলেন তো। একজন বলছেন গিজ গিজ করে, মানে গিজ গিজ টেস্ট হলো কি আমি বুঝতে পারিনি। মানে কোনো ধরনের সমস্যা ফেস করছেন একটু বলেন তো সবাই। ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ ভালো আছি। নো, দুই একজন যারা শুনতেছেন সেটা স্বপ্নে শুনছেন হয়তোবা। আমি সামনে গেলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ও স্কিন এরকম হচ্ছে তাই তো। ফ্যান হয়তো একটু বাড়ানো আছে এই কারণে কিনা, ম্যাক্সিমামেরই সমস্যা হয়নি। ক্লাসে একটু মনোযোগ বাড়াবেন কেমন। বলতে বলতে তো আপনার কোর্সই শেষের দিকে প্রায়। ক্লাসে একটু মনোযোগ বাড়াবেন, তাইলে আপনার সাইড অন্যান্য সমস্যাগুলো খুব বেশি ধরা পড়বে না। আর যদি ক্লাসের সমস্যা ফোকাস কম থাকে তখন মানে সাইড ইফেক্টগুলো খুব বেশি ধরা পড়ে। আমি এটা বলছি না যে আপনি সাইড সমস্যাগুলো বলবেন না। আশা করি এখন হচ্ছে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। তেমন আজকে আমাদের লেকচার শিট 15, দেখতে দেখতে আমরা 15 নাম্বার, এটা নিয়ে 16টা লেকচার শিট হয়ে গেল। কারণ আমরা 20 নাম্বার অথবা 22 নাম্বার যেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ওই লেকচার শিটটা আমরা পড়ে ফেলছি কেমন। তা আজকে হচ্ছে আমাদের ডিগ্রি অফ কম্পারিজন। এই লেকচার শিটটা সম্পর্কে আমরা কথা বলবো। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়। আমরা যেন, হ্যাঁ এখন ঠিকঠাক শব্দ, হ্যাঁ ঠিকঠাক শব্দ, ওকে। এখন ফ্যান অফ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখেন আপনারা আস্তে আস্তে মোটামুটি এখন প্রায় 200-র কাছাকাছি চলে আসছেন লাইভ ক্লাসে। তো 2500 থেকে 200 মোটামুটি কাছাকাছি, 200 বা 300 এখন বর্তমানে মনে হয় এই বেচে 300 বা 350 বা সর্বোচ্চ 400 বা হাইস্ট হলে 500 ছেলে মেয়ে অ্যাক্টিভ আছে, বাকিরা জোরে পড়ছে। ঠিক আমরা আমাদের জীবন থেকেও ঠিক একইভাবে জোরে বেরে টের পাই না, কে যে কখন জোরে যাই টের পাই না। প্রথমে আমরা একটু লেখার চেষ্টা করবো এই জায়গাটা থেকে, মনোযোগ দিয়ে দেন। এই জায়গাটা থেকে ডিগ্রি অফ কম্পারিজন, এই জায়গাটা থেকে কোথায় মানে আমাদের চাকরি পরীক্ষায় কোথাকায় প্রশ্ন হয়, এটা এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, বিসিএস প্রিলিতে মাঝে মাঝে প্রশ্ন হয়ে থাকে। বিসিএস প্রিলিতে মাঝে মাঝে প্রশ্ন হয়ে থাকে। ব্যাংকের প্রশ্নে সাধারণত পিন পয়েন্ট এরর, অবলিক কারেকশন, কারেকশানে এই অংশ থেকে
এই অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার পয়েন্ট, প্রাইমারি সহ 11 থেকে 20তম গ্রেডে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, সবচেয়ে বেশি প্রশ্ন হয় কিন্তু কমন টপিক নয়। কিন্তু কমন টপিক নয়। কমন টপিক মানে বলতে এখানে আমি যেটা মিন করার চেষ্টা করছি সেটা হচ্ছে কি বলে আমি আপনাকে বলি। কমন টপিক হচ্ছে যেমন পার্টস অফ স্পিচ থেকে সাধারণত প্রশ্ন হয়েই থাকে, সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে সাধারণত প্রশ্ন হয়েই থাকে, অথবা জেরান পার্টিসিপল থেকে সাধারণত প্রশ্ন হয়েই থাকে। এই টপিকগুলো যেমন কমন, এই টপিকটা অতটা কমন না, কমন টপিক নয়। 4 নাম্বার লিখবেন। 4 নাম্বার, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এই টপিকটা হট টপিক। যারা ভার্সিটি ভর্তি পরীক্ষা দেয়, আমাদের এই বেচে মনে হয় 2-4 জন থাকলে থাকতে পারে, বেশি নেই এই বেচে না থাকারই কথা। ভার্সিটি অ্যাডমিশন টেস্টের বেলায় আমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় সকল ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা এই জায়গা থেকে প্রশ্ন হয়। চাকরি পরীক্ষার্থীদের জন্য যদিও টপিকটা কমন টপিক নয়, কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষার্থীদের জন্য এই টপিকটা কমন টপিক এবং এখান থেকে প্রচুর প্রশ্ন হয়ে থাকে। এখন কিন্তু আমরা যারা একটু মানে উচ্চ লেভেলের চাকরির প্রত্যাশা করি, ফার্স্ট গ্রেডের জবের চাকরির প্রত্যাশা করি, নবম গ্রেড বা 10ম গ্রেডের চাকরির প্রত্যাশা করি, অথবা আমরা অনেকেই বিসিএস এর স্বপ্ন দেখি, তাদের জন্য এই টপিক পূর্ণাঙ্গভাবে বোঝার কোনো বিকল্প নেই। ইংরেজি আসলে মুখস্থর বিষয় নেই। কিছু কিছু চাকরি পাবেন আপনি মোটামুটি গ্রামারের জ্ঞান মোটামুটি নিয়ে চাকরিতে বসলে, যেমন প্রাইমারি বা এই 14, 15, 16তম গ্রেডের চাকরি যেগুলো, এগুলোতে প্রিলিমিনারি ব্যতীত অন্য কোনো কাজে লাগে না। কিন্তু আপনি যখনই নবম গ্রেডের চাকরি করবেন তখন আপনার স্কিলটাকে আরও ডেভেলপ করতে হয়। এই বেসিকগুলো দিয়েই আপনাদের লিখতে হয়, অনুবাদ করতে হয়, অনুবাদে কাজে লাগে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কাজে লাগে, অর্থাৎ আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হয়। বরাবর মতোই আমাদের এই টপিকটাও আমরা পূর্ণাঙ্গভাবে আলোচনা করার চেষ্টা করব। যারা প্রাইমারি তারা শুধু প্রাইমারিটুকু নেবেন, যারা বিসিএস এবং অন্যান্য যার জন্য যতটুকু প্রয়োজন জাস্ট এতটুকু নেবেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা এই জিনিসগুলো একটু জেনে নিলাম। আমরা প্রথমেই জানলাম যে লেকচার শিট 15-র ভিতরে ডিগ্রি অফ কম্প্যারিজন আছে। এই ডিগ্রি অফ কম্প্যারিজন থেকে আমাদের 4টা পোর্শনে ভাগ করলাম। বিসিএস প্রিলিতে মাঝে মাঝে প্রশ্ন হয়, কেন বললাম? সর্বশেষ 44তম প্রিলিতে প্রশ্ন হয়েছে, খুব সম্ভবত 26 বা 27তম প্রিলিতে প্রশ্ন হয়েছে, আরও 2-3বার প্রশ্ন হয়েছে। এবং ব্যাংকের প্রশ্নে পিন পয়েন্ট ইরর এই অংশটাতে প্রশ্ন হয়, এবং বিসিএস এর ক্ষেত্রেও সাধারণত এই 2টা অংশে নিয়ে যায় এখানে। তবে প্রাইমারিতে দেখবেন প্রায়শই আমাদের কম্প্যারিজন থেকে প্রশ্ন হয়। এগুলো খুব কমন টপিক এবং মানে সবচেয়ে বেশি প্রশ্ন এই জায়গাটাতে হয়। আমি আশা করি যে আমাদের এই লেকচার শিটটা পড়ে যে সেক্টরে যাবেন, আপনাদের কোর্সের নাম যেহেতু বেসিক টু অ্যাডভান্স ইংলিশ, যে সেক্টরে ফোকাস করবেন, এই ফোকাসটুকু দেখে আপনার ওই দিকে টার্গেট করবেন ইনশাল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, আমরা এতটুকু মুছে দিলাম। এবার হচ্ছে আমরা টপিকের আলোচনায় যাব। আসলে আমরা কি পড়তে যাচ্ছি? বাস্তব জীবনে যদি আমরা তাকাই, বাস্তব জীবনের দিকে যদি তাকাই, আমাদের ভিতরে তুলনা করা হয় বিভিন্ন জিনিসের ভিতরে। যেমন একজনের বউ যদি ধরেন 2 বন্ধু ছোটবেলা থেকে একসাথেই পড়াশোনা করেছে, একই সাথে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে জব ক্ষেত্রে ঢুকেছে। যেমন কারো বেতন হয় ধরেন 50,000 টাকা, আবার কারো বেতন হয় 20,000 টাকা। তখন 2 বন্ধুর ভিতরে তুলনা হয়ে যায়, বন্ধু তোমার বেতনের তুলনায় আমার বেতন অনেক কম। তখন 2 জন বন্ধুর ভিতরে তুলনা হচ্ছে, বন্ধু তোমার বেতনের তুলনায় আমার বেতন খুব কম, অথবা তোমার বেতনের তুলনায় আমার বেতন খুবই নগণ্য। এই জায়গায় আমাদের একটা তুলনা হয়ে যায়। আমাদের প্রায়শই আরও তুলনা হয়। এইবার 2 জনের বউয়ের ভিতরে মনে করেন যে 50,000 টাকা বেতনের জব করে, স্বাভাবিকভাবে এক্সেপশন ইজ নট এক্সাম্পল, ব্যতিক্রম ব্যতীত তার বউ একটু সুন্দর হওয়ার কথা সব দিক থেকে। আর যে 20,000 টাকার চাকরি করে, সাধারণত
মানে ব্যতিক্রম না হলে তার বউ একটু মানে একটু অন্য ধরনের হওয়ার কথা, একটু মানে ফাউন্ডেশন কম মাখার কথা আর কি। তো সেই ক্ষেত্রে সে আবার তুলনা করে যে বন্ধু তোমার বউয়ের তুলনায় আমার বউ কিন্তু সুন্দর, বা তোমার বউয়ের ফাউন্ডেশন মাখার পরিমাণের চেয়ে আমার বউয়ের ফাউন্ডেশন মাখার পরিমাণ কম। এই যে তুলনাগুলো চলে আসে, বা আমরা বাস্তব জীবনে যদি আমরা চিন্তা করি, আমরা প্রায়শই অন্যের সাথে তুলনা করে থাকি। তুলনাটা হয় কখনো কখনো দুইজনের ভিতরে, আবার কখনো কখনো হয় দুইয়ের অধিক। তুলনাটা হয় কখনো কখনো মানুষে মানুষে, আবার কখনো কখনো বস্তুর সাথে বস্তুর তুলনা হতে পারে। আমরা এই যে বিভিন্ন তুলনা করে থাকি, এই তুলনাটাকে প্রকাশ করার জন্য, যেহেতু গ্রামারের আবিষ্কার হয়েছে ভাষাকে সহজ করার জন্য, এই যে আমরা বিভিন্ন বিষয়ে তুলনা করে থাকি, এই তুলনাটাকে বোঝানোর জন্য আমাদের আবিষ্কার হয়েছে কি বলুন তো, ডিগ্রি অফ কম্প্যারিজন। এই টপিকটা ব্যবহার করা হয়, এই টপিকটা ব্যবহার করা হয়। তার মানে আমরা ফার্স্ট কনসেপ্ট নিব এটা, ডিগ্রি অফ কম্প্যারিজনটা আসলে কেন পড়ি আমরা পড়ি এই কারণে আমরা বিভিন্ন জিনিসের সাথে তুলনা করে ফেলি। আমরা বিভিন্ন জিনিসের সাথে তুলনা করে ফেলি। তুলনা হয় কখনো কখনো দুজন ব্যক্তির ভিতরে, কখনো কখনো দুইয়ের অধিক ব্যক্তির ভিতরে হয়, কখনো কখনো আমাদের মানুষে মানুষের তুলনা হয়, আবার কখনো কখনো ব্যক্তিতে ব্যক্তির তুলনা হয়, আবার কখনো কখনো ব্যক্তি বা মানুষ এর সাথে বস্তুর তুলনা কখনো কখনো হয়ে থাকে। এই যে সামগ্রিক তুলনার বিষয়টা, এই সামগ্রিক তুলনার বিষয়টাকেই আমরা ডিগ্রি অফ কম্প্যারিজন অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনি সারা জীবন পড়ছেন ডিগ্রি অফ কম্প্যারিজন, মুখস্থ করছেন নো আদার ভেরি ফিউ, কিন্তু আপনি যদি এতটুকু রুট লেভেল থেকে পড়তেন যে ডিগ্রি অফ কম্প্যারিজন আসলে কেন ব্যবহার করা হয়, তখন আপনার এই জিনিসটা মাথায় অনেকদিন থাকতো এবং আপনি নিজে থেকে তখন লিখতে পারতেন। আপনি তো মুখস্থ করছেন, কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে হবে আস্তে আস্তে। তার মানে আমরা এবার ডেফিনিশন দিই, প্রথম পয়েন্ট লিখব, এই ডিগ্রি অফ কম্প্যারিজন থেকে প্রথম পয়েন্ট লিখব। এখন সাধারণত তুলনা করা হয় মানুষ দোষ গুণ অবস্থান এদের ভিতরে তুলনা করা হয়। এই জন্য আমাদের তুলনা করা হয় অ্যাডজেক্টিভের তুলনা হয়। কিসের তুলনা হয়? অ্যাডজেক্টিভের তুলনা হয়। তার মানে আমরা প্রথম লাইন লিখব, দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে অ্যাডজেক্টিভ এর তুলনাকে কম্পারিজন অফ ডিগ্রি অফ কম্পারিজন বলে, ডিগ্রি অফ কম্পারিজন বলা হয়। ডিগ্রি অফ কম্পারিজন বলা হয়। কি বললাম? দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে অ্যাডজেক্টিভ শব্দটাকে আন্ডারলাইন করে রাখবেন, অ্যাডজেক্টিভ এর তুলনাকে ডিগ্রি অফ কম্পারিজন বলা হয়। এই টোটাল লাইনের ভিতরে দুইটা লাইনকে আন্ডারলাইন করে রাখবেন। যারা খুব সিরিয়াস তারা অবশ্যই ক্লাস করার জন্য, এটা প্রথম ক্লাসের আলোচনা, যে অবশ্যই দুইটা কলম নিয়ে বসে বা তিনটা কলম নিয়ে বসে। দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে অ্যাডজেক্টিভ এর তুলনাকে কি বলা হয়? ডিগ্রি অফ কম্পারিজন বলা হয়। তার মানে আমরা এই প্রথম লাইনটা থেকে এটা জানতে পারলাম যে তুলনাটা হয় মূলত অ্যাডজেক্টিভের। আমাদের টোটাল পার্টস অফ স্পিচ কয়টা? 8টা পার্টস অফ স্পিচের ভিতরে তুলনা করা হয় কয়টার? 1টা। তার মানে ডিগ্রি অফ কম্পারিজনে আমাদের আলোচ্য বিষয় কয়টা পার্টস অফ স্পিচ নিয়ে? সাধারণত 1টা পার্টস অফ স্পিচ নিয়ে। আচ্ছা, এই প্রথম লাইন লেখার পরে আমরা দ্বিতীয় লাইন লিখবেন। প্রথমবার লেখার পরে দ্বিতীয় লাইন লিখবেন যে তুলনা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। তুলনা সাধারণত এটা লেখার পরে এবার মুছে দেওয়া যায়, লেখেন ডিগ্রি অফ কম্পারিজন দু ধরনের। 1 নাম্বার লজিক্যাল কম্পারিজন, পাশে লিখবেন সমজাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা। 2
2 নাম্বার লিখবেন ইললজিক্যাল কম্প্যারিজন। কম্প্যারিজন অসমজাতীয় অসমজাতীয় ব্যক্তি অবলিক বস্তুর মধ্যে তুলনা, এটা লিখবেন। এরপর নিচে এভাবে লিখবেন আবার স্টার দিয়ে, লিখবেন ডিগ্রি অফ কম্প্যারিজন বা কম্প্যারিজন মাস্ট বি লজিক্যাল। 3 নাম্বার নিচে একটা পদ দিলেন, কম্প্যারিজন মাস্ট বি লজিক্যাল। কম্প্যারিজন মাস্ট বি লজিক্যাল। কম্প্যারিজন মাস্ট বি লজিক্যাল, এই লাইনটা লিখে রাখবেন। তার মানে তুলনা হতে হবে সমজাতীয় ব্যক্তি বস্তু বা বিষয়ের মধ্যে। অসমজাতীয় ব্যক্তি বা বস্তু বিষয়ের মধ্যে তুলনা করা যাবে না। ওই তুলনা যেটা যদি করা হয় তাহলে সেটা ভুল হবে, এটা আমরা আলোচনা করব। ডিগ্রি অফ কম্প্যারিজন 2 ধরনের, একটা হচ্ছে লজিক্যাল কম্প্যারিজন, যেটা হচ্ছে সমজাতীয় ব্যক্তি, যেমন করিমের সাথে করিমের তুলনা হতে পারে, করিমের সাথে করিমের বউয়ের তুলনা হতে পারে না। আবার করিমের বউয়ের সাথে রহিমের বউয়ের তুলনা হতে পারে, কিন্তু রহিমের সাথে রহিমের চাকরির বেতনের তুলনা হতে পারে না। আবার রহিমের চাকরির বেতনের সাথে করিমের চাকরির বেতনের তুলনা হতে পারে, কিন্তু রহিমের বউয়ের অর্নামেন্টের সাথে করিমের বউয়ের তুলনা হতে পারে না। তার মানে তুলনা হতে হবে সমজাতীয় ব্যক্তির সাথে, ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা হবে, বস্তুর সাথে বস্তুর তুলনা হবে, প্রাণীর সাথে প্রাণীর তুলনা হবে। মানে আপনার সমজাতীয় একই জাতের হইতে হবে। অসমজাতীয় যদি হয়ে যায় তখন এটা ইললজিক্যাল কম্প্যারিজন হয়ে যায়। আর ইললজিক্যাল কম্প্যারিজন মানে সেন্টেন্সটা ভুল, সঠিক নয়। এটা আমরা মানে একদম দ্য লাস্ট পার্ট অফ দিস চ্যাপ্টার, ইললজিক্যাল কম্প্যারিজনটা আমরা আলোচনা করবো একদম লাস্টে, এই চ্যাপ্টারে একদম শেষে। ইললজিক্যাল কম্প্যারিজন যখন হয়ে যায় তখন সেটা সেন্টেন্স ঠিক থাকে না, ওটাকে মেকানিজম করে আমাদের কম্প্যারিজন লজিক্যাল কম্প্যারিজন করতে হয়, এই কারণে আমরা লাস্টে আলোচনা করব। নিচে আমরা লিখে রাখছি কম্প্যারিজন মাস্ট বি লজিক্যাল। এই কথাটাই আমি প্রথমবার এতক্ষণ বললাম যে সমজাতীয় ব্যক্তি বা বস্তুর ভিতরে তুলনা করতে হবে, অসমজাতীয় ব্যক্তি বা বস্তুর বিষয়ে তুলনা করা যাবে না। তুলনা করলেই সেটা ইললজিক্যাল হয়ে যাবে, আর ইললজিক্যাল মানি হচ্ছে এটা ভুল হয়ে যাবে। তা আমরা এতক্ষণের আলোচনায় যেটা বললাম, কম্প্যারিজন মানে হচ্ছে অ্যাডজেক্টিভের একাধিক দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু, দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বিষয়ের মধ্যে তুলনা করা হলে তখন সেটা অ্যাডজেক্টিভের কম্প্যারিজন হয়। কম্প্যারিজনটা 2 ধরনের হয়, একটা লজিক্যাল কম্প্যারিজন। লজিক্যাল কম্প্যারিজনটা হচ্ছে সমজাতীয় ব্যক্তি বস্তুর ভিতরে তুলনা, ইললজিক্যাল কম্প্যারিজনটা অসমজাতীয় ব্যক্তি বস্তু বিষয়ের তুলনা। আবার আমাদের অবশ্যই সেটা কি কম্প্যারিজনটা লজিক্যাল হইতে হবে, ইললজিক্যাল করা যাবে দন্তান্ন আকার না। আমি আশা করি এতটুকু বোঝার চেষ্টা করছেন। পরবর্তী লেখেন অ্যাডজেক্টিভ। এই যে আমরা কম্প্যারিজন করি তখন অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপের পরিবর্তন করি। এই অ্যাডজেক্টিভ এর বিভিন্ন রূপটাই মূলত আমাদের বিভিন্ন ডিগ্রি। ডিগ্রি অফ কম্প্যারিজন মানে হচ্ছে তার মানে অ্যাডজেক্টিভ এর বিভিন্ন রূপের পরিবর্তন। তাহলে অ্যাডজেক্টিভ এর বিভিন্ন রূপ কয় ধরনের হতে পারে? অ্যাডজেক্টিভের রূপটা 3 ধরনের হতে পারে, এই জন্য ডিগ্রিটাও কেউ 3 ভাগে ভাগ করা হয়। একটু লিখে নিই আমরা। 1 নাম্বার পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি ব্র্যাকেটে লিখবেন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর সাধারণ রূপ, সাধারণ রূপ, অ্যাডজেক্টিভের সাধারণ রূপ সমান সমান দিয়ে লিখবেন এস ডট ডট এস অবলিক সো ডট ডট এস। এটা লিখে রাখবেন। তার মানে আমাদের অ্যাডজেক্টিভ যখন আমরা বসবে, অ্যাডজেক্টিভের সাধারণ ডিগ্রি হয়। অ্যাডজেক্টিভের সাধারণ যে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন সেটাকে পজিটিভ ডিগ্রি বলা হয়। আর এটাকে আমরা পজিটিভ ডিগ্রি চিনব কি করে? এস ডট ডট এস থাকে, এটা সাধারণত আমাদের পজিটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স। এস ডট এস অবলিক সো ডট ডট এস, কখনো কখনো সাধারণত সো ডট ডট এস, তবে কখনো কখনো এস ডট ডট এসও থাকতে পারে, এই জন্য আমি 2টা লিখছি। এটা সাধারণত নেগেটিভ সেন্টেন্সে বসে, এটা সাধারণত কি বসে? নেগেটিভ সেন্টেন্সে বসে। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে কি? কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি সমান সমান লিখবেন, লিখবেন 2 এর মধ্যে তুলনা, 2 এর মধ্যে তুলনা,
সমান সমান দিয়ে লিখবেন দেন, তার মানে এখানে অবশ্যই দেন থাকবে। সাধারণত, অবশ্যই না, সাধারণত দেন থাকবে। দেন ছাড়াও কম্পারেটিভ করা যাবে, এটা আমরা পরবর্তী আলোচনা করব। সুপারলেটিভ, সুপারলেটিভ দুইয়ের অধিক, অধিকের মধ্যে তুলনা, দুইয়ের অধিকের মধ্যে সাধারণত আর্টিকেল দা থাকে এবং অথবা ওয়ান অফ দা থাকে, এটা লিখেন। পজিটিভ ডিগ্রি সাধারণত অ্যাডজেক্টিভের সাধারণ রূপ, কম্পারেটিভ মনে হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা, আমরা চিনব হচ্ছে দেন দেখে, দেন। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে দুইয়ের অধিকের মধ্যে তুলনা, আর্টিকেল দা থাকে এবং ওয়ান অফ দা থাকে সাধারণত, আর্টিকেল দা থাকে এবং এক্স্যাক্টলি এটা লেখা, এতটুকু লেখা হলো কিনা একটু বলি। পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের সাধারণ রূপ সমান সমান এস ডট এস অবলিক এস অবলিক সো ডট এস। কম্পারেটিভ ডিগ্রি দুইয়ের মধ্যে তুলনা, সাধারণত দেন থাকে। সুপারলেটিভ ডিগ্রি সাধারণত দুইয়ের অধিকের মধ্যে তুলনা, দা থাকে অথবা ওয়ান অফ দা থাকে। আমি আশা করি এতটুকু লেখা হয়েছে আপনাদের। আচ্ছা, ডিগ্রি পরিবর্তনের নিয়ম খাতা লেখেন। ডিগ্রি পরিবর্তনের নিয়ম, পরিবর্তনের নিয়ম, ডিগ্রি পরিবর্তনের নিয়ম, এটা খাতায় লিখবেন। 1 নাম্বার লিখবেন এক সিলেবল যুক্ত, এক সিলেবল যুক্ত, যুক্ত অবলিক, এটা লিখবেন একবারে উচ্চারণ করা গেলে, উচ্চারণ করা গেলে, এটা শিরোনাম দেবেন। এক সিলেবল যুক্ত অবলিক একবার উচ্চারণ করা গেলে, একটা ওয়ার্ড লিখবেন স্ট্রং, STRONG, স্ট্রং। স্ট্রং দেখেন শব্দটাকে একবার উচ্চারণ করা যায় স্ট্রং, তার মানে আমাদের এটা কি আসবে স্ট্রঙ্গার, STRONGER, স্ট্রঙ্গার। দেখেন অতিরিক্ত আমরা ইয়ার যোগ করছি, ইয়ারটাকে অন্য কালার দিবেন, ইয়ারটাকে কি দিবেন অন্য কালার দিবেন, এখানে ইয়ারটাকে অন্য কালার দিবেন। ওকে, আচ্ছা স্ট্রংগেস্ট, STRONGEST, স্ট্রংগেস্ট। স্ট্রংগেস্টটাকে আমরা ESTটাকে অন্য কালার দিবেন, ESTটাকে অন্য কালার দিবেন। যেভাবে ঠিক লিখছি এভাবে লিখেন। বলছে এক সিলেবল যুক্ত অবলিক একবার উচ্চারণ করলে, এক সিলেবল যুক্ত যদি মনে না থাকে তাহলে এটা লিখবেন একবারে উচ্চারণ করা গেলে। এবার আপনি দেখেন একবার উচ্চারণ করা যায় কিনা। স্ট্রং, স্ট্রং শব্দটাকে একবার উচ্চারণ করা যায় স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। স্ট্রং এটা হচ্ছে পজিটিভ, স্ট্রঙ্গার এটা হচ্ছে কম্পারেটিভ, স্ট্রংগেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ। এইভাবে যেভাবে লিখছি এভাবে লিখেন। তার নতুন কি পাইছেন এখান থেকে আমরা নিয়ম বের করব। যে সকল অ্যাডজেক্টিভকে একবারে উচ্চারণ করা যায় সে সকল অ্যাডজেক্টিভ এর শেষে ইআর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করা হয় এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করতে হয়। এটা আপনি আপনার ভাষায় লিখবেন, আমি আমার ভাষায় বলছি, আপনি আপনার ভাষায় লিখবেন। আমি এখানে এটা লিখে দেবো না, আপনি আপনার ভাষায় লিখবেন। এবার লিখবেন যে সকল অ্যাডজেক্টিভকে একবারে উচ্চারণ করা যায় তাদেরকে কম্পারেটিভ করার জন্য ইআর যুক্ত করতে হয় এবং সুপারলেটিভ করার জন্য ইএসটি যুক্ত করতে হয়, এবং সুপারলেটিভ করার জন্য কি যুক্ত করতে হয় ইএসটি যুক্ত করতে হয়, এবং সুপারলেটিভ করার জন্য কি যুক্ত করতে হয় ইএসটি যুক্ত করতে হয়। আচ্ছা এবার চলেন একটা এক্সাম্পল দিই।
এবার আমি লিখলাম WIS ওয়াইজ, মানে কি অ্যাজেটিভ, জ্ঞানী, একবার উচ্চারণ করা যায় না, ওয়াইজ করা যায়। এইবার আপনি দেখেন WISE, এখন আরেকটা আর যদি আমরা যুক্ত করি তখন দুইটা হয়ে যায়। তার মানে যে সকল অ্যাজেটিভের শেষে থাকে তখন শুধুমাত্র আর যুক্ত করে কম্পারেটিভ করা যায়, নতুন করে আবার যুক্ত করা লাগে না। এবং যখন আমরা সুপারলেটিভ করি সেক্ষেত্রে WISEST আমরা শুধুমাত্র অতিরিক্ত ST যুক্ত করেছি। খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, WISE খুব কি বলছি, ওয়াইজ, একবার উচ্চারণ করা যায় না, যায়। যেহেতু একবার উচ্চারণ করা যায় তার মানে আমাদের আর যুক্ত করে কম্পারেটিভ করতে হবে, তাই তো? কিন্তু এই অ্যাজেটিভ বিশেষে কি অতিরিক্ত কি আছে, যখন থাকবে তখন সেক্ষেত্রে আর নতুন করে যুক্ত করবেন না, তখন তো আছেই, শুধু আর যুক্ত করে দিবেন। আবার সুপারলেটিভের বিলে একই কথাই, যেহেতু আছে শুধুমাত্র এসটি যুক্ত করে দেবেন। এই বিষয়টা মাথায় রাখবেন, কেমন? আচ্ছা, এখন যদি কোনো শব্দের সাথে এরকম থাকে, থাকে, এর বেলা একটু পরিবর্তন হয়, একটু দেখেন। যেমন SHY, শাই, মানে কি বলুন তো, লজ্জা, শাই। এবার আপনি দেখেন SHY, শাই, যদি শব্দের শেষে আমাদের ওয়াই থাকে, এগুলো মুখস্থ জিনিসটা, এগুলো একটা এক্সাম্পল দিয়ে রাখেন, সারা জীবন মনে থাকবে। এবং না মনে থাকলে ক্লাসটা আবার দেখবেন, 3-4টা লিখবেন খাতায়, তাহলে সারা জীবন মনে থাকবে। এগুলো মুখস্থ করে আপনি রাখতে পারবেন না। আমি যেভাবে মেকানিজমটা করছি এই মেকানিজমটা লক্ষ্য করেন। SHY, শাই। এখন এবার দেখেন এটা কম্পারেটিভ করবো আমরা। শায়ের আগে কি আছে, ওয়াই আছে না, শব্দের শেষে কি আছে, অ্যাজেটিভ শেষে কি আছে, ওয়াই আছে। ওয়াইয়ের পূর্বে কি আছে, বাউল না কনসোনেন্ট, বলেন তো? কনসোনেন্ট। যদি কনসোনেন্ট থাকে তখন ওয়াইটা আর থাকবে না, ওয়াইটা পরিবর্তন হয়ে যাবে, বুঝতে পারলাম? যদি কনসোনেন্ট থাকে ওয়াইটা পরিবর্তন হয়ে যাবে। যেমন SHY ছিল, ওয়াই কি হয়ে যাবে, আই হয়ে গেছে, আই হয়ে তারপরে নতুন করে ইয়ার যোগ করবে, এই যে শায়ার। দ্য শায়েস্ট কি হবে, SHIEST, শায়েস্ট। আমি আশা করি বোঝাতে পারলাম। তার মানে ওয়াইটা পরিবর্তন কখন হবে, যদি অ্যাজেটিভের শেষে ওয়াই থাকে তো ওয়াই পরিবর্তন হয়ে আই হবে এবং বাকি নিয়ম ঠিক থাকবে। ওয়াই কখন পরিবর্তন হবে, যখন কনসোনেন্ট থাকবে। যদি ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট না থাকে, ভাওয়েল থাকে, তো সেক্ষেত্রে পরিবর্তন হবে না, বুঝতে পারলাম? যেমন একটা এক্সাম্পল বলি, যেমন হ্যাপি, অ্যাজেটিভ না, হ্যাপি অ্যাজেটিভ না? আচ্ছা, এই যে ওয়াই আছে, ওয়াইয়ের পূর্বে কি আছে, পি আছে, তাহলে ওয়াইটা পরিবর্তন হবে না, হবে। তাহলে কি হবে, হ্যাপিয়ার, HAPPIER, এই যে অতিরিক্ত আয় আসছে এরপর ইয়ার। আবার হ্যাপিয়েস্ট, HAPPIEST, হ্যাপিয়েস্ট, এই যে অতিরিক্ত আয় আসছে এরপর টেস্ট। আমি আশা করি এই জিনিসগুলো দেখবেন। কেন বললাম কি জানেন, এই যে এইবার দেখবেন BCS প্রিলিমিনারিতে একটা পরীক্ষায় আসছে, BCS প্রিলিমিনারি একটা পরীক্ষা আসছে, এই যে LI, লাই, এই লাইয়ের পাস্ট ফর্ম কোনটা? লাই মানে মিথ্যা হয়, লাই মানে শোয়া হয়। সুতরাং এই খুঁটিনাটি বিষয়গুলো থেকে প্রশ্ন হয়, এইগুলা শেখার নামই হচ্ছে বেসিক থেকে শেখা, বুঝাতে পারলাম? এইগুলা শিখে সামনে আগানোর নামটাই হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখে যাওয়া। ওকে, আচ্ছা, এটা হলো আমাদের অ্যাজেটিভের এক ধরনের পরিবর্তন। তাহলে অ্যাজেটিভের পরিবর্তনটা আমরা এক কথা একটু সাম আপ করি। অ্যাজেটিভ ডিগ্রি কি করে পরিবর্তন করতে হয়? ডিগ্রি পরিবর্তনের জন্য আমাদের দুই ধরনের শব্দ আমরা পেয়ে যাব। একটা হচ্ছে একবার উচ্চারণ করা যাবে, মানে ওয়ান সিলেবল যুক্ত কিছু শব্দ পেয়ে যাব। আবার একবার উচ্চারণ করা যাবে না, এই ধরনের কিছু শব্দ পাবো। একবার উচ্চারণ করা যাবে না এই ধরনের শব্দ আমরা এখন এক্সাম্পল দিব, এখন আমরা পড়িনি এখনো। যদি একবার উচ্চারণ করা যায় তাহলে আর যুক্ত করে কম্পারেটিভ করব এবং EST যুক্ত করে সুপারলেটিভ করব। এখন যদি আর যে বললাম আর যুক্ত করবে, কিন্তু অ্যাজেটিভের শেষে জেনুইনলি জন্মগতভাবে আছে, তার মানে আমরা আবার আর যোগ করবো না, যেহেতু আছে শুধুমাত্র আর যোগ করব। যদি কখনো ওয়াই থাকে, অ্যাজেটিভের শেষে যেমন ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তখন ওয়াইটা পরিবর্তন হয়ে যায়, ওয়াই পরিবর্তন হয়ে কি হয়ে যায়, আই হয়, আর বাকি সব নিয়ম ঠিকঠাক থাকে। এটা হচ্ছে আমাদের একবার উচ্চারণ করা যায় এরকম অ্যাজেটিভের পরিবর্তন। যদি একবার উচ্চারণ করতেন, একবারে উচ্চারণ পরে 2 নাম্বার লিখবেন, একবারে উচ্চারণ করা যায় না এমন অ্যাজেটিভের ডিগ্রি পরিবর্তন। একবারে উচ্চারণ করা যায় না, উচ্চারণ করা
যায় না, এমন অ্যাড জেইসি অ্যাজিটিভ এর একবার উচ্চারণ করা যায় না এমন অ্যাজিটিভ এর ডিগ্রি পরিবর্তন, ডিগ্রি পরিবর্তনের নিয়ম, পরিবর্তনের নিয়ম, ডিগ্রি পরিবর্তনের নিয়ম। আচ্ছা চলুন দেখি আমরা একটা লিখি আগে, নিয়ম আপনি আপনার মতো করে লিখে নেবেন। বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। আর একটা এক্সাম্পল লিখলাম যেমন অ্যাক্টিভ, ACTIVE, অ্যাক্টিভ। খুব মনোযোগ দিয়ে দেখেন। এবার বিউটিফুল শব্দের উচ্চারণ করেন। বিউটিফুল কতবার লাগছে? 3 বার। সিলেবল কয়টা আছে? 3টা। অ্যাক্টিভ, অ্যাক্টিভ কয়টা আছে? 2টা। সিলেবল কি একটা আছে? না। কয়টা আছে? 1-এর অধিক আছে। আচ্ছা যেহেতু 1-এর অধিক আছে তাহলে এটাকে আমরা কম্পারেটিভ কি করে করতে হয়? মোর যোগ করতে হয়, মোর যোগ করতে, MORE, মোর বিউটিফুল, BEAUTIFUL, মোর বিউটিফুল, অধিকতর সুন্দর। এখন আপনি যে সবসময় বেশি সুন্দর পাবেন বিষয়টি এরকম, কম সুন্দর পাইতে পারেন না, কম সুন্দরও পাইতে পারেন। এজন্য আমরা মোরের পরিবর্তে কখনো লেস শব্দটা পাইতে পারি, লেস বিউটিফুল। তার মানে একবারে উচ্চারণ করা যায় না, অর্থাৎ 2-এর অধিক, 1-এর অধিক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভকে যখন আমরা ডিগ্রি পরিবর্তন করি সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি মোর যুক্ত করে এটা কম্পারেটিভ করতে পারি, অথবা লেস যুক্ত করতে পারি। লিটল পড়ছিলাম না, লিটল, লিটলের কম্পারেটিভ ফর্ম ইতে পড়াইছিলাম, দেখেন কাউন্টেবল আনকাউন্টেবল নামে, ওইটা পড়াইছিলাম, লেস এই শব্দটা পড়াইছিলাম। তার মানে সুপারলেটিভ করার জন্য কি আসবে? মোরের সুপারলেটিভ ফর্ম কি? মোস্ট বিউটিফুল, BEAUTIFUL। আবার এটা কি আসবে? LEAST, লিস্ট বিউটিফুল, লেস্ট না, লিস্ট বিউটিফুল। লিটলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লিস্ট, আর LEST যেটা লেস্ট, এটা হচ্ছে আমাদের কি বললাম তো সাবঅর্ডিনেট কনজাংশন, এটা অন্য জিনিস। এটা হচ্ছে কনজাংশন আর হচ্ছে অ্যাডজেক্টিভ, দুইটা আকাশ পাতাল পার্থক্য। তার মানে আমরা নিয়মটা এবার নিজের মতো করে লিখে ফেলবো। কি লিখবো আমরা? বিউটিফুল মানে একবার উচ্চারণ করা যায় না, অথবা 1-এর অধিক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ করার জন্য মোর অথবা লেস প্লাস ওই অ্যাডজেক্টিভ, আর সুপারলেটিভ করার জন্য মোস্ট অথবা লিস্ট প্লাস ওই অ্যাডজেক্টিভ। এভাবে করা যায়। এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন তাহলে এটা করেন তো, অ্যাক্টিভ এর কম্পারেটিভ ফর্মটা লিখেন এবং সুপারলেটিভ ফর্মটা লিখেন প্রত্যেকে সবাই। এবং আমরা এতক্ষণ যা আলোচনা করলাম এই চ্যাপ্টারের বেসিকটুকু আলোচনা করলাম এতক্ষণ, এবং বেসিক থেকে কি ধরনের প্রশ্ন হয়েছে এটা আমরা দেখব, দেন হচ্ছে আমাদের মূল নিয়মে যাব। বুঝতে পারলাম? লেটস গেট স্টার্টেড। হ্যাঁ লেসারও হয়, হ্যাঁ লেসারও হয়, লেসারও হয়। লেসার মোস্ট কমন নয়, লেসটা মোস্ট কমন। হ্যাঁ ভালো পারছেন আপনারা। চলেন দেখি কি টাইপের প্রশ্ন হয়। ওই যে লেখা দেখেন, লেকচার শিটের প্রথমে কি লেখা আছে দেখেন তো, বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্টের আমরা 1 নম্বর প্রশ্নটা আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ বেসিক কনসেপ্ট, এতক্ষণ আমি যা আলোচনা করেছি এগুলো সব আছে এখানে। মানে আমি এতক্ষণ যা আলোচনা করেছি বিগত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে এরকম বেসিক থেকে কি টাইপের প্রশ্ন হয়, নিয়ম থেকে না, ডাইরেক্ট বেসিক থেকে, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। সবারই হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলা হয়েছে দ্য এক্সামিনেশন, যে প্রশ্ন করবো টপাটপ উত্তর দিতে হবে, যে প্রশ্ন করবো টপাটপ উত্তর দিতে হবে। দ্য এক্সামিনেশন ওয়াজ কোয়াইট ইজি, দ্য এক্সামিনেশন ওয়াজ ইজি। এখন বলেন তো ডিগ্রি পরিবর্তন আমরা 2 নাম্বার নিয়ম শিখছি, একটা হচ্ছে 1 সিলেবল যুক্ত 1 নাম্বার, আর একটা হচ্ছে 1-এর অধিক সিলেবল যুক্ত। দ্য এক্সামিনেশন ওয়াজ কোয়াইট ইজি। এবার বলেন তো ইজি শব্দটা কত নাম্বার নিয়মে পড়ছে ডিগ্রি পরিবর্তনে? 1 নাম্বার না 2 নাম্বারে? দ্রুত প্রত্যেকেই দ্রুত।
ইজি শব্দটা কত নাম্বার নিয়মে পড়ছে, 1 নাম্বার নাকি 2 নাম্বার? ইজি শব্দটা কত নাম্বার নিয়মে পড়ছে, 1 নাম্বার নাকি 2 নাম্বার? ইজি শব্দটা কত নাম্বার নিয়মে পড়ছে, 1 নাম্বার নাকি 2 নাম্বার? 1 নাম্বার, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই তো আপনারা পেরে গেছেন। আচ্ছা চলেন আরো যাই আমরা। প্রশ্ন পরে সলভ করবেন, আগে কোশ্চেন দেখি কি আছে। আচ্ছা দেখেন, ইজি কি আছে বলেন তো? ই এ এস হয়, ইজি, তাই না? এবার দেখেন, এই যে একটু আগে পড়াইছিলাম ইজি, ওয়াই আছে, ওয়াই, ওয়াইয়ের পূর্বে কি আছে শোনা? ওয়াইয়ের পূর্বে কি আছে? কনসোনেন্ট না বাউল আছে? কনসোনেন্ট আছে, পরিবর্তন হবে না? হবে। তাহলে ই এ এস আই ই আর, ইজার, এটা হবে। ওয়াইটা পরিবর্তন হবে, এরপর ওয়াই পরিবর্তন হয়ে কি হবে? আই হবে, এবং আই হয়ে তারপর ইয়ার যুক্ত হবে। আর ইয়ার কেন যুক্ত হবে? কারণ 1 নাম্বারে পড়েছে, 1 নাম্বারে পড়লে কি ইয়ার যুক্ত করতে হবে, তবে ইএসটা যুক্ত করতে হয়। আচ্ছা চলেন দেখার চেষ্টা করি। এখন এই যে ইজি করছে, ইজিটাকে মোর, মোর কি 1 নাম্বারের জন্য আসে না 2 নাম্বারের জন্য বলেন তো? 2 নাম্বারের জন্য আসে, 1 নাম্বারের জন্য তো আসে না। মানে 1-এর অধিক সিলেবল যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের মোর অথবা মোস্ট যুক্ত করতে হয়। সুতরাং না, নাম্বার 1 ইজ ইনকারেক্ট। সেকেন্ড ওয়ান, মোর ইজি দেন, মোর শব্দটা অতিরিক্ত আসছে, যেহেতু দেন আছে তার মানে আমাদের এখানে কম্পারেটিভ হবে। তার মানে এখানে কয়টা ভুল দেখছেন? আচ্ছা ইজিয়ার, সি নাম্বার দেখেন ইজিয়ার, সঠিক আনসার কোনটা বলেন তো? এটি সঠিক আনসার। ডি নাম্বার আবার অতিরিক্ত মোর আছে, এটা হয় না। এই আপনি দেখেন পরীক্ষায় কোন জায়গায় প্রশ্ন আসছে। প্রশ্ন হচ্ছে সহকারী সচিব, ড্রাফটিং, আইন মন্ত্রণালয়, 2005-এর প্রশ্ন আসছে। এটা আনসার কোনটা বলেন তো? সি নাম্বার। আমার বিশ্বাস আপনার পানির মতো আপনি বুঝছেন না, আর যদি না বুঝে থাকেন তাহলে কি করেন, আপনার জন্য মুড়ি, আমার জন্য মুড়ি, ঠিক আছে? দ্য ওয়ার্ড ডিফিকাল্ট ইন ইটস দেখা ছাড়া আনসার করেন। ডিফিকাল্ট শব্দটার সুপারলেটিভ ফর্ম কোনটা বলেন তো? দ্রুত আনসার করেন। ডিফিকাল্ট শব্দটার সুপারলেটিভ ফর্ম, আমি একটু সবগুলো অপশন দেখা যাচ্ছে না। ডিফিকাল্ট শব্দটার সুপারলেটিভ ফর্ম কোনটা একটু বলেন তো? ডিফিকাল্ট শব্দটার সুপারলেটিভ ফর্ম, ডিফিকাল্ট শব্দটার সুপারলেটিভ ফর্ম, দ্য ওয়ার্ড ডিফিকাল্ট ইন ইটস সুপারলেটিভ ফর্ম, আনসার করেন। ডিফিকাল্ট, দ্রুত আনসার করেন। মোস্ট ডিফিকাল্ট, এক্স্যাক্টলি, মোস্ট ডিফিকাল্ট। নেক্সট, কেয়ারফুল, এগুলো পারবেন। দিস ইজ দ্য সোমেট বোথ ডিগ্রি। আর না বোথ আসলে কোনো ডিগ্রি নয়, এটা সুতরাং কিছুই না আসবে আনসার। দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড এইভল, এইভল মানে হচ্ছে আমাদের কি আসবে? এভালেস্ট আসবে, সুপারলেটিভ এভালেস্ট। দ্য সুপারলেটিভ ইজি, ইজি এর সুপারলেটিভ কি? ইজিয়েস্ট, এগুলো সব আসবে। এবার হচ্ছে আমি আপনাদের কারেক্ট করতে বলবো এটা। 8 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার করেন প্রত্যেকেই। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 প্রত্যেকে অ্যান্সার করবেন। কোশ্চেন নাম্বার 8, মরণ ছুঁয়ে যাবে ওকে। কোশ্চেন 1, হি ইজ টলার দেন উই, কোনো সমস্যা নাই। এই যে উই যখন চলে আসছে তখন আমরা চলে আসছে, তাই না? আমরা মানে কি? দুইজন না দুইয়ের অধিক? দুইয়ের অধিক। দুইয়ের অধিক হলে কি কম্পারেটিভ হয় নাকি সুপারলেটিভ ডিগ্রি হয়? দুইয়ের অধিক হলে সুপারলেটিভ ডিগ্রি হয়, এই জন্য 1 নাম্বার হয়নি। আচ্ছা, হি ইজ মোর টলার, দেখেন টল শব্দটাকে আমাদের একবার উচ্চারণ করা যায়, দ্যাট ইজ আমাদের 1 নাম্বার নিয়মে পরিবর্তন করতে হয়, ইয়ার যুক্ত করতে হয়, অতিরিক্ত মোর শব্দের এখানে আসবে না। 2 নাম্বার, হি ইজ মোর টলার দেন উই, এখানে দুইটা ভুল আছে, একটা অতিরিক্ত মোর যুক্ত করা আছে এবং অতিরিক্ত উই যুক্ত করা আছে, এখানে এটাও আসবে না। হি ইজ টলার দেন আই, এটা হচ্ছে সঠিক আনসার, সে হচ্ছে আমার চেয়ে লম্বা। মনে আছে সাবজেক্টিভ প্রোনাউন পড়াইছিলাম? সাবজেক্টিভ প্রোনাউনের 4টা নিয়ম পড়াইছিলাম। 4 নাম্বার নিয়মটা কি ছিল? এস ডট ডট এস
এজ ও দেন এর পরে সাবজেক্টিভ প্রনাউন বসে, মনে আছে? প্রোনাউনে পড়াইছিলাম এজ এবং দেন এর পরে সাবজেক্টিভ প্রনাউন বসে। এই যে দেখেন, এই কারণে এখানে মি হয়নি, এখানে মি হয়নি, দেন আই হয়েছে। তবে ইনফর্মাল ইংলিশ, স্পোকেন ইংলিশে দেন, যেমন হি ইজ টলার দেন মি, এটা ইনফর্মাল বা স্পোকেন ইংলিশে যায়, কিন্তু রিটেন ইংলিশে সঠিকটা লিখতে হয়, এই কারণে আমাদের দেন আই হবে। আচ্ছা, এগুলো বুঝতে পারবেন, এগুলো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এখানে একটা চার্ট দেয়া আছে, দেখবেন এই যে কে কে দিয়ে, এতক্ষণ যে নিয়মগুলো পড়াইছি না, এই নিয়মের বহির্ভূত, এই জন্য এগুলোকে ইররেগুলার অ্যাডজেক্টিভ বলা হয়। ইররেগুলার অ্যাডজেক্টিভ, এটা একটু মুখস্থ করে নেবেন, এই চারটা মুখস্থ করে নেবেন, এই চারটা মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে? এটার হয় না, যেমন ওই যে যেমন গুড, তার মানে আমাদের কি হওয়ার কথা হলো, গুটার হওয়ার স্থিতি হলো, কিন্তু এটা গুটার হয় না, বেটার হয়েছে। যেমন ওয়েল, এটা আমরা অনেকেই জানি না, ওয়েলের কম্পারেটিভটা কি বলেন তো? বেটার, বেস্ট। মেনি, মাছ, তা মাছার হওয়ার কথা ছিল, হ্যাঁ, মানে মাচেস্ট হওয়ার কথা ছিল না। এই যে মোরটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এই জিনিসগুলো একটু জানতে হবে, এটা একটু জানবেন এবং 11 থেকে বাকি কোশ্চেনগুলো সলভ করবেন। এখানে বাকি কোশ্চেনগুলো এই চারটা সলভ করতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবার একটা 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 নিয়ে একটা নিয়ম নিয়ে একটু কথা বলি, এটা না নিয়ে কথা বলে নয়, লেটটা নিয়ে একটু কথা বলতে হবে। লেখেন LATE, লেট, LATTER, লেটার, LAST, লাস্ট। পরবর্তী অংশ, পর্যায়। আবার লেট, একই কিন্তু, লেটার, লেটেস্ট, লেটেস্ট। এটা লিখবেন পরবর্তী সময়কাল, পরবর্তী সময়কাল, পরবর্তী সময়কাল। একই দেখেন, পজিটিভ ফর্ম, দুইটার পজিটিভ ফর্ম সেম, কিন্তু কম্পারেটিভ ফর্ম ভিন্ন, সুপারলেটিভ ফর্ম ভিন্ন। আমরা যদি বলি যে আমাদের লেকচার শিটটা বেসিক সহ পড়ছি, তো মানে আমাদের এই কোর্সের শেষের অংশটা আরও খুব বেশি ইনফরমেটিভ হবে। তার মানে কী আসবে? কোর্সের শেষের অংশটা, শেষের পর্যায়টা, পরবর্তী অংশটা। এখানে পরবর্তী কি লিখছি? পরবর্তী অংশ, পর্যায় বা অবস্থান, অবস্থানও বোঝা যায়, অবস্থানও হয়, পরবর্তী অংশ, পর্যায় বা অবস্থান হয়। তা সেলে আমরা কি করতে পারি? যে দ্য লেটার অথবা দ্য লাস্ট পার্ট অফ দিস কোর্স ইজ ভেরি ইন্টারেস্টিং, মানে এই কোর্সের শেষের অংশটা খুবই মজাদার, খুবই ইনফরমেটিভ, খুবই তথ্যবহুল। আচ্ছা, কিন্তু যদি সময়কাল বোঝাতো, যে শেখ মুজিবুর রহমান ফার্স্ট বা ফার্স্টলি শেখ মুজিবুর রহমান ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, লেটার পরবর্তীকালে, তখন সময়কাল বোঝাচ্ছে, তখন LATER, লেটার আসতো, সময়কাল। লেটার হি ওয়াজ সিলেক্টেড অথবা হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। প্রথমে শেখ মুজিবুর রহমান কি ছিল? রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছে। তারপরে পরবর্তীকালে বা পরবর্তী সময়ে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছে। এবং দ্য লেটেস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইজ শেখ হাসিনা। সর্বশেষ আমাদের বা বর্তমান সময়ের বা সর্বশেষ আপডেট ভার্সনের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। এই যে বর্তমান সময়কে বোঝাচ্ছে, বোঝাতে পারলাম? এই দুইটার পার্থক্যটা একটু দেখবেন, এই দুইটা একটু মনে রাখবেন। এগুলো থেকে মাঝে মাঝে কনফিউশন প্রশ্ন, যেমন আমরা দু একটা প্রশ্ন করতে পারি, আমাদের দু একটা প্রশ্ন যদি আমরা একটু করতে পারি, একটু মনে হয় আমাদের দু একটা প্রশ্ন করা উচিত এখান থেকে। যেমন 21 নম্বর প্রশ্নটা যদি আমরা করি, দেখেন, উই উইল ডু আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজ করব। লেটার, এটা পরবর্তী অবস্থান পর্যন্ত, লেটার পরবর্তী সময়কাল পর্যন্ত, লঙ্গার এরপরে আফটার। আনসার করেন তো, কোনটা আনসার হবে? এটা আনসার করেন। 21 নম্বর কোশ্চেন আনসারটা করেন দ্রুত, দেখি কেমন বুঝতে পারলেন কিনা। 21 নম্বর কোশ্চেন আনসারটা করেন।
21 নাম্বার প্রশ্ন উত্তরটা করেন সবাই। আরিফা হয়নি। লেটার সময়কাল বোঝাইছে তো। উইল ডু ওয়ার্ক, আমাদের কাজগুলো পরবর্তী অংশে করব, আমাদের কাজটা পরে করব, মানে পরে করব, পরের সময়ে করব, পরবর্তী সময়কাল বোঝাতে লেটার হয়, পরবর্তী অংশ বা অবস্থা বোঝাতে লেটার হয়। সুতরাং বি আনসার বি নাম্বার। আবার একই কোশ্চেন দেখেন, একই কোশ্চেন, দ্য ড্যাশ চ্যাপ্টার্স অফ দিস বুক আর মোর ইন্টারেস্টিং। তার আনসার করেন তো, লাস্ট, লেটার, লেটেস্ট, লেট। আনসার করেন তো দ্রুত, 20 নাম্বার করেন দ্রুত আনসার, 20 নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 20। ওকে, আচ্ছা চলেন, দ্য লাস্ট, লেটার, সি নাম্বার লেটার, লিস্ট। ওকে, কোনো সমস্যা নাই। দেখি লেটার হয়, সবার ভুল হচ্ছে, কারোই হচ্ছে না। অথচ দেখেন আমি প্রথম এই বিষয়গুলো আমি এখন নোটিস করছি, 262 মনে হয় ক্লাস দেখা শুরু করলো, এদের কাছে মনে হলো যে চ্যাপ্টারটা খুবই সহজ, এটা পড়ার দরকার নেই। কিন্তু আপনি এখন আপনাকে এই প্রশ্নটা করতে বলছি, এটা ম্যাক্সিমাম সবারই ভুল হয়েছে। এই যে এখানে আর্টিকেল দা আছে, দা আর্টিকেল দা কোথায় থাকে? ওই যে নিয়ম, চেনার নিয়ম, কম্পারেটিভে কি দেন থাকে, তাহলে আমাদের এটা লেটার, এটা তো আসবেই না, সময়কালকে বোঝাইছে, এটা আসতে পারতো। কিন্তু যদি আমাদের কোথাও দেন থাকতো, দেন কি কোথাও আছে? হ্যাঁ, দেন কি কোথাও আছে? আচ্ছা, এই কারণে আমাদের কি আসবে বলেন তো? লাস্ট আসবে, লাস্ট। আচ্ছা, না এই দিক তাকান, আমি এই অংশটুকু লক্ষ্য করিনি। এই যে এখানে মোর আছে, হ্যাঁ মোর ইন্টারেস্টিং, হ্যাঁ লেটার, ঠিক, লেটার, সরি সি নাম্বার ঠিকই আছে। এটা কেটে দেন, এটা কেটে দেন, আমি মোর শব্দটা লক্ষ্য করিনি, এটা কেটে দেন, তখন এর লাস্ট আসবে, এটা আসবে, তখন এটা আসবে। মোর শব্দটা আমি লক্ষ্য করিনি, পরের সেন্টেন্সটা লক্ষ্য করিনি। বোঝাতে পারলাম যে এখানে মোর যদি না থাকতো, ধরেন মোর নাই, তখন এটা আনসার না হয়ে এটা আসতো, এ দা থাকার কারণে। বুঝতে পারলাম? আলোচ্য বিষয় ছিল এটা। এই যে দেখেন, কথা বলার শেষে আপনাদের প্রশ্নের অনেকের উত্তর চেঞ্জ হয়ে গেছে, অনেকে দা লাস্ট লিখছেন, তার মানে হুজুগে মাতাল। আমি মোর শব্দটা দেখিনি, আমার নজরে পড়েনি। ওকে, বাকিগুলো একটু দেখবেন, হ্যাঁ ওকে। এবার দেখেন কি বলছে, দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির দুষ্গুণ তুলনা করা হলে গুণটির কম্পারেটিভ অ্যাজেটিভ বসে এবং কম্পারেটিভের দেন বসে, এটা আমরা অ্যাজ ইউজুয়ালি জানি। এবার আমরা যে আলোচনাটুকু করেছি এই আলোচনাটুকুর নিচে আমরা একটা জিনিস লিখে দেব, বেসিক আলোচনার নিচে যে আমাদের প্রশ্নগুলো আছে, যারা নোট করেন বেসিক আলোচনার শেষে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখবেন, প্রশ্নগুলো লিখার পরে নিচে নোট দিয়ে লিখবেন ভার্ব এর ডিগ্রি হয় না, এক্সাম্পল লিখবেন, যেমন ওয়ার্ক, যেমন ওয়ার্কার, যেমন ওয়ার্কেস্ট। এটা ভুল, এটা সঠিক নয়। এটা লিখলাম এই কারণে, পরীক্ষায় একটা প্রশ্ন দেখলাম, ব্যাংকের একটা প্রশ্নে আসছে যে হুইচ ইজ দ্য রাইট সুপারলেটিভ ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস।
নিচের যে ওয়ার্ডগুলো আছে এইগুলোর ভিতরে কোনটা সুপারলেটিভ ডিগ্রি আছে, ওইখানে একটা ভার্ব দেয়া ছিল, এই জন্য আমরা এই জিনিসটা লিখে দিলাম আপনাদের, যাতে আপনাদের ভুল না হয়। ক্লিয়ার? ওকে, দেন আমরা আলোচনায় যাই, পরবর্তী নিয়মে যাই, আমরা একটু আলোচনায় যাই, নিয়মগুলোর দিকে আমরা দেখে একটু খাতায় নিয়মটা লিখে রাখবেন। এটা আমরা প্রথমেই বলছিলাম দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ গুণের মধ্যে তুলনা করা হলে, আর দোষ গুণ চিন্তা করার দরকার না আমাদের, দুইয়ের মধ্যে যখন তুলনা করা হবে তখন অ্যাডজেক্টিভের কি হবে, কম্পারেটিভ ডিগ্রি হবে। তো কম্পারেটিভ ডিগ্রির সময় আমাদের কি বসে, দেন বসে, এটা আমরা জানি। আমরা ওই যে এক্সাম্পল বলছিলাম, এখান থেকে আমরা একটা স্ট্রাকচার মোটামুটি মুখস্থ রাখবো, আমাদের মুখস্থ যদিও দরকার নেই, কিন্তু আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যখন লিখবো তখন এটা লাগে। তো কম্পারেটিভ ডিগ্রি করার জন্য আমাদের প্রথমে কি লাগে ভাই বলেন তো? সাবজেক্ট লাগে, এরপরে ভার্ব লাগে, এরপরে কম্পারেটিভ ডিগ্রি লাগে, এরপরে দেন লাগে, এরপরে আমাদের অবজেক্ট লাগে। এই জিনিসটা একটু মুখস্থ করে রাখবে এই কারণে, কারণ আমরা যখন সুপারলেটিভ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে যাব কিছু, তখন এই স্ট্রাকচারটা আমাদের লাগবে। এই এক্সাম্পল থেকে দেখে দেখে আমরা লিখে রাখবো। ওকে, চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। বলছে 26 নম্বর কোশ্চেন, ঢাকা ইজ ড্যাশ দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। দেন আছে তার মানে কম্পারেটিভ আসবে, দেন আসছে মানে কম্পারেটিভ ডিগ্রি। এখন কম্পারেটিভ ডিগ্রি কোথায়? লার্জ এজ ইউজাল, লার্জেস্ট এজ ইউজাল, লার্জার। সঠিক অ্যান্সার এটা লার্জার। দেন 27 নম্বর কোশ্চেন বা 28 নম্বর কোশ্চেন আমরা একটু দেখব। 27 নম্বর 28 নম্বর এগুলো সহজ। দেখি আমরা 32 নম্বর কোশ্চেনটা দেখি। কোশ্চেন নাম্বার 32, দ্য চেইন ওয়াজ ড্যাশ দেন। দেন থাকার মানে কি? কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, উই থট। এখন দেন যেহেতু আছে, আমাদের স্ট্রঙ্গার আসছে না, স্ট্রঙ্গার আসছে না, স্ট্রঙ্গার আসবে। সঠিক অ্যান্সার হচ্ছে স্ট্রঙ্গার। আমি আসলে বুঝতে পারলাম। আচ্ছা, আমি একটা কোশ্চেন খুঁজছি যেন হয়, ডাবল পাওয়া যায় আর কি। ওকে, চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। 35 নাম্বার, ইউর পারফরমেন্স ইজ ড্যাশ দেন ইজ ওয়াজ এ মোর মান্থ এগো। দেন এরপর একটা সাবজেক্ট ছিল আর কি, ইউর পারফরমেন্স ইজ দেন। দেখেন এই দেন থাকার কারণে আমাদের কম্পারেটিভ ডিগ্রি আসবে। ব্যাট হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি হয়নি, ওয়াচ হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি, দ্য ওস্ট যখন হয় তখন সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়, ওস্ট হয় না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? এটা। কোশ্চেন বাকি রাখিনি, বাট লার্জার বলছে কোশ্চেন 36 নম্বরে, ঢাকা ইজ লার্জার দেন ইন আদার সিটি ইন বাংলাদেশ। হ্যাঁ, লার্জার কোন কম্পারেটিভ ফর্ম? কোন ফর্ম? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ? কম্পারেটিভ ফর্ম। আচ্ছা, হলো কম্পারেটিভ ফর্ম। এতক্ষণের আলোচনাটুকু বেসিক এবং এই যে আলোচনাটুকু এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন তো? এটা সিসি লেখেন, সিসি লেখেন দ্রুত। শুনেন, একটা গোপন কথা বলি। 28 নং প্লিজ। আচ্ছা, 28 নং বলবো না, সমস্যা নেই। 28 নংটা আবার বলবো না, কিন্তু বাসায় প্র্যাকটিস করার জন্য 2-1টা রাখো। ওকে, সবার ক্লিয়ার হয়েছে? 28 কোনটা জানি? 28 নম্বর কিসে? একটা কোশ্চেন মনে হয় বাদ দিছিলাম। কি আছে আমাদের? সুপারলেটিভ ফর্ম। আচ্ছা, এরপর কি আছে বলেন তো? গ্রেভ আছে। আর হচ্ছে অ্যাগ্রাভেট দ্য সিচুয়েশন ইজ গ্রেভ দেন এভার। দ্য সিচুয়েশন ইজ গ্রেভ দেন এভার। এখন সঠিক হচ্ছে গ্রেভার হওয়ার কথা ছিল, GRAVER, গ্রেভার হওয়ার কথা ছিল। গ্রেভটাও আমাদের এই অর্থ প্রকাশ করে, হ্যাঁ, কম্পারেটিভ ডিগ্রি প্রকাশ করে, সমস্যা নেই। গ্রেভার হওয়ার কথা ছিল, একটু ভুল আছে। গ্রেভার এটা বোঝাই যায় রে ভাই, GRAVER, গ্রেভার হওয়ার কথা ছিল। আফসান আমিন না কে যেন, ও ভালো লক্ষ্য করছে, ইয়ার যুক্ত ছিল। একটা গোপন কথা বলি, হ্যাঁ, বেসিক টু অ্যাডভান্স ক্লাসে
আমি কয়টা ক্লাস নিই আপনাদের? 45টা না? 45 অথবা 50টা ক্লাস, তাই না? এখানে 45 থেকে 50টা ক্লাস না নিয়ে যদি 70 থেকে 80টা ক্লাস নেওয়া যেত, 45 থেকে 50টা ক্লাস না নিয়ে যে 70 থেকে 80টা ক্লাস নেওয়া যেত, আরও কতই না ভালো হতো। আমি যখন কোর্সটা ডিজাইন করি তখন এই জায়গায় যে আরও কত কিছু বলার আছে, আমি যে কত কিছু মাথা থেকে স্কিপ করে যাই, মনে হয় যে একটু সময় যদি পাওয়া যেত, যদি বলা যেত। এটা হয় না। মানে 45-50 ক্লাসের সময় দেখবেন আমি এর আগের ব্যাচে 50 ক্লাসে উপস্থিতি পাইছিলাম মনে হয় 26 জন বা 27 জন, 28 জন। তো সুতরাং এটা হয় না আসলে। আপনাদের স্টুডেন্টদের ধৈর্য এত কম। আমি মাঝে মাঝে আফসোস করি যে আজকে 31 নাম্বার ক্লাস আছে যে না, আমি মাঝে মাঝে কী ভাবি জানেন, একটা গোপন কথা বলি। মাঝে মাঝে ভাবি এরকম যে ছেলে মেয়েদের কাছে খুব সস্তা হয়ে গেছে এখন। একটা সময় এমন ছিল জানেন, মানে 24টা ক্লাস নিতাম, গ্রামারের 24টা ক্লাস নিতাম, আর 3টা ক্লাস হলে একটা সলভ ক্লাস নিতাম। 24 আর ওখানে হচ্ছে হয়তো বা 3টা 4টা বা 6টা মনে হয়, টোটাল 30টা ক্লাস নিতাম। অফলাইনের কথা বলছি আমি, 30টা ক্লাসে আমার ফি ছিল 8,000 টাকা। 8,000 টাকা অ্যাডমিশনের জন্য এবং ভর্তি ফি 500 টাকা। একটা ফর্ম দিতাম, ভর্তি ফি 500 টাকা, 8,000 টাকা। অনেকেই আমার এখন গ্রামার বেচে পড়ে এরকম, বা রিটেন বেচে পড়ে, ফ্রি হ্যান্ড রাইটিং বেচে পড়ে, এমন অনেক স্টুডেন্ট ইউসিসিতে আমার সাথে কোচিং করছে। তখন মাঝে মাঝে মনে হয় ছেলে মেয়েদের জন্য খুব সস্তা হয়ে গেছে। এখন আমি খুব দিতে চাই, একটা সময় দিতে চাইতাম না, একটা সময় শুধু খুব দ্রুত শেষ করতে চাইতাম। মানে রিটেন বেচ চালু, হ্যাঁ রিটেন বেচ হবে, কিন্তু সময় পাচ্ছি না, আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না, একটু একের পর এক বেচ পড়াচ্ছি তো। কিন্তু এখন ছেলে মেয়েদের কাছে খুব অ্যাভেলেবেল হয়ে গেছে আমার কাছে, এটা মনে হয়। নাহলে আমার খুব শখ যে 70 থেকে 80টা ক্লাস নিয়ে যদি একটা বেচ করা যেত। তা আমি জানেন এই ডিগ্রির ভিতরে যদি আমি কথা বলতাম, এই ডিগ্রিটা যদি 4টা ক্লাসে আমি শেষ করতাম, 4টা বা 5টা, ধরেন এই যে ডিগ্রিটা আমি শেষ করবো 2টা ক্লাসে, তাই না? এই ডিগ্রিটাই যদি 5টা ক্লাসে শেষ করা যেত বা 6টা ক্লাসে শেষ করা যেত, কতই না ভালো হতো। মানে এটা হতো কখন জানেন, যখন যদি আপনারা 5,000 বা 6,000 টাকা দিয়ে ভর্তি হইতেন, তখন দেখতেন এটা 5টা ক্লাস নিলেও আপনারা থাকতেন। এই টাকার পরিমাণটা কম, মূল্যবান জিনিসও তখন অমূল্যায়ন হয়। কারণ আমরা ম্যাক্সিমাম বোকা মানুষ, এবং আমরা অধিকাংশ মানুষই সব কিছু টাকার ইন টার্মস অফ মানিতে আমরা কম্পেয়ার করি এবং তুলনা করি। এটা খুবই বাজে একটা অভ্যাস, বুঝতে পারলাম? এটা খুবই বাজে একটা অভ্যাস। মাঝে মাঝে আফসোস হয়, হোয়াটএভার ইট ইজ। চলেন, তবে চাকরি পরীক্ষার্থীদের জন্য যতটুকু দিচ্ছি এতটুকু এনাফ, খুব এত বেশি জানার দরকার নেই। আমার তো শেখানোর কথা, শেখার আগ্রহটা নেই। হ্যাঁ, শেখার শেষ আমি এই বছরের ভিতরে একটা কোর্স শুরু করবো ইনশাল্লাহ, যেখানে আমি 1 বছরের জন্য একটা কোর্স করবো। দেখি, আমার একটা ইচ্ছা আছে, 1 বছরের জন্য একটা কোর্স করব, প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে। 1 বছরের জন্য অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এদের জন্য 1 বছরের জন্য 70 থেকে 80টা ক্লাস, বা আরেকটু বেশি, 100 ক্লাস নেব, 100 ক্লাস। এটা টার্গেট থাকবে আমার ইংরেজি শেখানো। তবে এখন আমি যতটুকু শেখাচ্ছি চাকরি পরীক্ষার্থীদের জন্য এনাফ। আচ্ছা, আমরা কাম টু দ্য পয়েন্ট, আমরা পয়েন্টে আসি। আবেগ দিয়ে আসলে অনেক কিছু হয় না এই বয়সে, বুড়া বয়সে আমার আসলে হয় না। হ্যাঁ, বুড়া বয়সে আসলে হয় না। আরে সমস্যা নেই, আমাদের সামনে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আসছে। যারা ইংরেজিটা মন থেকে শিখতে চাচ্ছেন, সামনে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আসবে। তারা যদি পসিবল হয়, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্সটা আমার খুব অল্প টাকায়, যারা এখন গ্রামার কোর্সটা আমার কাছে করছেন তাদের জন্য খুব ইজি হয়ে যাবে। আপনাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স জানি না ঈদের পরে আসতে পারে হয়তো বা, তো এই কোর্সটা করে নিন। এটাও হয়তো বা 1,000 টাকা বা 1,020 টাকা এরকম টাকার ভিতরেই থাকবে। ওখানেও প্রায় 40, 45, 50টা ক্লাস থাকার চেষ্টা থাকবে। মানে আপনি নিজে থেকে তখন সব কিছু লিখতে পারবেন এটার জন্য। ঠিক আছে, আর চলেন আমরা একটু শুরু করি, আমরা অন্য আলোচনায় যাই।
আমরা এতক্ষণ যে আলোচনাটুকু করছি সেটা হচ্ছে আমরা কি করছি বলেন তো, যে দেন ছাড়া কম্পারেটিভ করা যাবে না। কিন্তু এবার আমরা শিখবো যে দেন ছাড়াও কম্পারেটিভ করা যাবে। আমরা কি শিখছি বলেন তো, যে আর্টিকেল দা সাধারণত কোথায় থাকে, সুপারলেটিভ ডিগ্রিতে। কিন্তু এবার আমরা শিখবো যে না, কম্পারেটিভ ডিগ্রিতেও আর্টিকেল দা বসতে পারে। কেমন একটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে না? এই ব্যতিক্রমটা একদম শিখবো। আমরা প্রথম মাথায় কি ঢুকাইছি, দেন থাকলে সাধারণত কম্পারেটিভ করা যাবে। আচ্ছা, তাহলে আমরা এবার এবং আর্টিকেল দাটা কোথায় সাধারণত থাকে, সুপারলেটিভ ডিগ্রিতে। তাহলে আমরা এবার শিখবো যে দেন ছাড়াও কম্পারেটিভ করা যায়। যখন দেন ছাড়া কম্পারেটিভ করা যাবে সালা, সেখানে আর্টিকেল দা থাকবে। খুব সহজ টেকনিক। চলেন আমরা একটু শুরু করি, একটু লিখি আমরা। চলেন একটু লিখবেন এভাবে যে দেন ছাড়াও কম্পারেটিভ ডিগ্রি করা যায়। কম্পারেটিভ ডিগ্রি করা যায়। তবে সেক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে সেন্টেন্স এর শুরুতে বা শেষে অফ দ্য টু অবলিক পেয়ার অবলিক টুইন্স প্লাস পিএন মানে প্লুরাল নাউন থাকবে। এটা আপনারা অন্য একটা কালার দিয়ে কালি করে দিবেন। ওকে, দেন ছাড়াও কম্পারেটিভ করা যায়। সেই ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে অথবা শেষে, সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে অথবা শেষেও থাকতে পারে। কি থাকবে? অফ দ্য টু অথবা পেয়ার অথবা টুইন্স, এরপরে পিএন মানে হচ্ছে কি বলেন তো, প্লুরাল নাউন থাকবে। কারণ আমরা জানি টু এর পরে কি সিঙ্গুলার হবে না, প্লুরাল নাউন হবে। পেয়ারের পরে কি সিঙ্গুলার হয় না, প্লুরাল নাউন হয়। এখানে আমরা এটা লিখলাম, এটা সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে এবং লিখবেন এবং কম্পারেটিভ এর পূর্বে দা বসে। এটা লিখে রাখেন, কম্পারেটিভ এর পূর্বে দা বসে। এই দাটাকে এইভাবে একটু টান দিয়ে রাখবেন। যখন আপনি রিভিশন দিবেন তখন জাস্ট খালি এইভাবে একটা টান দিবেন। তা আমরা এখানে দুইটা কথা শিখছি। প্রথম কথা শিখছিলাম দেন ছাড়া কম্পারেটিভ করা যাবে না। এখন শিখলাম দেন ছাড়া কম্পারেটিভ করা যাবে। তবে শর্ত কি? সেন্টেন্সের শুরুতে অথবা শেষে ওই যে অফ দ্য 2 3 4 2 3 না, অফ দ্য টু পেয়ার অথবা টুইন্স থাকতে হবে। আচ্ছা, সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের এক্ষেত্রে কম্পারেটিভের উপরে আর্টিকেল দা বসতে পারে। আর্টিকেল দা বসাইতে হবে এমন কোনো নিয়ম না, তবে আর্টিকেল দা বসানো যেতে পারে। না থাকলে না আলহামদুলিল্লাহ, থাকলেও আলহামদুলিল্লাহ। আচ্ছা, এতটুকু লেখার পরে লিখবেন তবে অফ দ্য 3 THRW অফ দ্য 3/4 ... সুপারলেটিভ ডিগ্রি হয়। অফ দ্য 2 পেয়ার সুপারলেটিভ ডিগ্রি হয়। বন্ধু আরে করো তো আমার মনে জানো, বন্ধু আরে করো তো আমার মনে জানো। আচ্ছা, দেখেন কোয়েশ্চেন নাম্বার 37। দেখেন কি আছে, অফ দ্য 4 বুকস, তার মানে 2 আছে, পেয়ার আছে, টুইন্স আছে না, 3 আছে। 3 4 5 6 যাই থাকুক না কেন, এরপরে কি থাকবে? প্লুরাল নাউন থাকবে। তো এটা কি কম্পারেটিভ না সুপারলেটিভ? অফকোর্স সুপারলেটিভ। তার মানে মোর চিপার দন্তান্ন কেন না, চিপেস্ট। আনসার হচ্ছে বি নাম্বার। আচ্ছা, আর পরবর্তী কোশ্চেন 38 নাম্বার কোশ্চেন। অফ দ্য 2 বয়েজ, অফ দ্য 2 আছে, লতিফ ইজ অফ দ্য 2 বয়েজ যেহেতু আছে তার মানে আমাদের কম্পারেটিভ হবে, কিন্তু দেন থাকবে না, তার আমাদের মোর সুপারলেটিভ এইখানে। কিন্তু আপনার গুরুত্বপূর্ণ লক্ষ্য, এখানে দা নাই, এখানে দা থাকতে পারে, দা মোর সুপারলেটিভ এটা থাকতে পারতো।
পরবর্তী আমরা এক্সাম্পল পাবো, পরের এক্সাম্পলটাই দা মোর পাবো, কিন্তু আমরা আগের এক্সাম্পলটা কি দা মোর নাই। তার মানে আমরা কি শিখলাম, দা মোর থাকতে আর্টিকেল দা থাকতেও পারে নাও থাকতে পারে। পরবর্তী এক্সাম্পলটা যদি এতক্ষণ আলোচনা বুঝে থাকেন তাহলে এটা করে ফেলেন তো। এই যে 39 নাম্বার কোশ্চেন, আমি আবার একটু করে দিচ্ছি। 39 নাম্বার কোশ্চেন, রাসেল ইজ দা স্মলার। দেখেন রাসেল ইজ দা স্মলার, এই যে দা প্লাস কম্পারেটিভ পাইছেন, দা প্লাস কম্পারেটিভ এ ড্যাশ টু বয়েস, কি আসে অফ দ্য টু বয়েস, অফ দ্য টু পেয়ার অথবা টুইন্স, এরপরে প্লুরাল নাউন, তার মানে কি অফ দ্য টু আসবে। অফ কোথায় ভাই, এই অফ। ওকে, এগুলো একটু দেখবেন, যদি পারেন লাস্ট একটা এই কোশ্চেনটা আপনারা করবেন, এটা আপনাদের জন্য। 42 নম্বর কোশ্চেনটা করেন তো ভাই, কোশ্চেন নাম্বার 42, কোশ্চেন নাম্বার কত বলেন তো, 42, কোশ্চেন নাম্বার 42, কোশ্চেন নাম্বার 42টা সবাই করে ফেলেন। সবাই করেন কোশ্চেন নাম্বার 42। হ্যাঁ, দ্য বেটার অফ দ্য টু, এক্স্যাক্টলি সব আর হয়েছে আলহামদুলিল্লাহ। হি ইজ দ্য বেটার, হি ইজ দ্য বেটার, খুবই বিট খুঁজতে দাব থাকবে কেন, হ্যাঁ এটা খুবই মানে ওয়ার্ড লাগতে পারে, কিন্তু আমাদের নিয়মে আমরা মাত্র এটাই পড়লাম। ওকে, নেক্সট আমরা বাকি যে কয়েকটা কোশ্চেন আছে এটা আপনারা আলোচনা করবেন, একটু দেখবেন। হ্যাঁ, কিছু জিনিস আছে, একটু ওয়ার্ড আছে, কিছু ওয়ার্ড আছে আমরা একটু একটু পড়বো। হ্যাঁ, এখান থেকে প্রশ্নগুলো সাধারণত এই যে এই নিয়মটা বেসিকলি হচ্ছে আমাদের আরও বড় করা যাবে না, বেশি বড় করলে বোঝা যাবে না। আচ্ছা, তারপর আমি একটু বড় করে দিলাম। এই যে এখানকার যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলো সাধারণত আমাদের কারেকশন অধ্যায়ে থাকে, যেমন কি কি, অ্যাবসোলিউট, অলমাইটি, চিফ, কমপ্লিট, ডেইলি, এন্টায়ার, এক্সিলেন্ট, এক্সট্রিম, ইউনিভার্সাল, সুপ্রিম, অ্যানুয়াল, গোল্ডেন, আর্দেন, স্কোয়ার, হিউজ। আচ্ছা, যদি এই শব্দগুলো থাকে তখন কি হয় একটু দেখেন। এরা এরা কি বলছেন তো, আচ্ছা এরা নিজে সুপারলেটিভ সুপারলেটিভ হিসাবে ব্যবহৃত হয়। এই যে ওয়ার্ডগুলো দেখছেন, হ্যাঁ এই যে ওয়ার্ডগুলো দেখছেন, এই ওয়ার্ডগুলো নিজেরাই সুপারলেটিভ এর ডিগ্রি প্রকাশ করে, সুপারলেটিভ ডিগ্রি এর অর্থ প্রকাশ করে। এই কারণে এদের পূর্বে নতুন কোনো কোয়ান্টিফায়ার যোগ করা যায় না, এই কারণে এদের পূর্বে নতুন কোনো কোয়ান্টিফায়ার যোগ করা যায় না। যেমন মোর, মোস্ট, মাছ, বক্কর, সকর, এই টাইপের কোনো কিছু যোগ করা যাবে না, বেরি, এগুলো যোগ করা যাবে না। তবে কি যুক্ত করা যাবে, আর্টিকেল যুক্ত করা যাবে। তবে কি যুক্ত করা যাবে, আর্টিকেল যুক্ত করা যায়। একটা এক্সাম্পল আমরা একটু দেখার চেষ্টা করি। 46 নম্বর কোশ্চেনটা আমাদের 28তম বিসিএস পরীক্ষা আসছিল, দেখেন কি আসছে, দিস ইজ অ্যান ইউনিক কেস। ইউনিক শব্দটা দেখেন, ইউনিক শব্দটা নিজে সর্বোচ্চ অর্থ প্রকাশ করে। দ্যাট ইজ আমাদের ইউনিক হইতে পারে কিনা পারে না, পারে কিনা পারে না, আমরা আর্টিকেলে পড়াবো। ইউ এর উচ্চারণ যখন ইউ হয় তখন এখানে এন বসে না, এ বসে, দ্যাট ইজ আমাদের এটা হয় নাই। 2 নাম্বার, দিস ইজ আ ইউনিক কেস, ইউনিকের কারণে এ বসছে, সঠিক অ্যান্সার এটা হতে পারে। 3 নাম্বার, দিস ইজ আ ভেরি ইউনিক কেস, ইউনিকের পূর্বে অতিরিক্ত কি আছে বলেন তো, ভেরি যুক্ত করা আছে। ভেরি মানে কোয়ান্টিফায়ার, এগুলো কোনো কিছু যুক্ত করা যাবে না। দিস ইজ দ্য মোস্ট, মোস্ট যুক্ত করা যাবে না। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো, বি নাম্বার মানে হয়, বি নাম্বার। এটা একটু দেখবেন, বাকি কোশ্চেনগুলো নিজেরা করবেন, বাকি কোশ্চেনগুলো নিজেরা করবেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটা জিনিস দেখবো যে কম্পারেটিভ করার জন্য আমরা কি করছি, সাধারণত দেন করছি, তাই তো। কিছু কিছু ল্যাটিন ওয়ার্ড আছে, কিছু কিছু ল্যাটিন ওয়ার্ড আছে, দেখেন কিছু কিছু ল্যাটিন ওয়ার্ড আছে কম্পারেটিভ দেন ছাড়াও করা যায়। সাধারণত কম্পারেটিভ ডিগ্রির পরে কি দেন বসলেও সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, প্রিয়র, আর যে কয়টা আছে, আলটিরিয়র, পোস্টিরিয়র, এদের এই ল্যাটিন, এগুলোকে ল্যাটিন কম্পারেটিভ বলা হয়। এদের পরে টু বসে, দেন নয়, এটা একটু দেখতে হবে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে এই যে কয়টা ওয়ার্ড আছে ল্যাটিন ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর পরে দেন যুক্ত করা যাবে না, টু যুক্ত করতে হবে। দেন আই এম সিনিয়র দেন হিম না, আই এম সিনিয়র টু। হ্যাঁ, দ্য ম্যান ইজ ইনফিরিয়র দেন না, ইনফিরিয়র টু।
হি ইজ সুপিরিয়র দেন না, সুপিরিয়র টু। আমি আশা করি বোঝাতে পারলাম। এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। আজকে এই পর্যন্তই। 10টা বেজে গেছে না? 10:12 বাজে। আজকে আমাদের পরবর্তী দিন হচ্ছে আমাদের 2টা লেকচার যেহেতু লাগবে, আজকে এই পর্যন্তই। টোটাল ক্লাসটা বুঝতে পারছেন কিনা বলেন তো? এফসি লেখেন, এফসি লিখেন, এফসি, এফসি লিখেন। তেতাল্লিশ নাম্বারটা আচ্ছা আগামীকাল আলোচনা করবো, আজকে যাবো না ওখানে। লেসারটা বলছিলাম, একটু আগেই বলছিলাম, কোশ্চেন আমার কথা শুনেন না অনেক সময়, যে লেসারটা মোস্ট আনকমন, লেসটা মোস্ট কমন, কিন্তু আপনারা কথা বুঝেননি। একটু আগে যখন আমি লিখছিলাম যেমন লেস কমফোর্টেবল বা লেস, হ্যাঁ হ্যাঁ, লেসারটা মোস্ট আনকমন, লেসটা মোস্ট কমন, দ্যাট ইজ রাইট। তারপরে আমরা বলবো 46তম এক্সাম ব্যাচের জন্য পজিটিভ টু কম্পারেটিভ এগেইন প্রবলেম না ভাইয়া। আচ্ছা পরে দেখো 46তম বিসিএস এর জন্য যারা এক্সাম ব্যাচে অ্যাড হইবেন, আগে নতুন ব্যাচে অ্যাড করায়নি, কেমন? আপনাদের জন্য একটা সুযোগ থাকবে হয়তো, বা কিছু একটা যেন আপনাকে সুযোগ দেওয়া যায়, ওই রকমভাবে থাকবে হয়তো, বা দেখা যাক কি হয়। তিপ্পান্ন এবং 43 এই দুটো আগামীকাল দেখবো। পাবেন পাবেন ইনশাল্লাহ, হয়তো না আপনি একদম ফ্রিতে পাবেন না। আপনি নিজেই জানেন যে বাইরের যা নেই এতে যে পরিমাণ কষ্ট হয় কোন টপিকের উপর। নেক্সট এক্সাম, হ্যাঁ 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 হ্যাঁ, কিছু না কিছু ধরে সুযোগ দেওয়া হবে। 7 মাস ব্যাপী একটা এক্সাম বেস, তো এটা এক্সাম বেসের কাজটা তো সাধারণত আমাদের আরও যত মেম্বার আছে এরা করে, সব আয়োজন ওরাই করে থাকে। দেখা যাক ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, দেখা যাক কি বলে। নেক্সট এক্সাম হচ্ছে আগামীকাল সোমবার, তাই তো? আগামীকাল হচ্ছে আপনাদের আগামীকাল হচ্ছে কোন পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছিল আমাকে একটু বলেন তো, দু একজন কোন পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছিল একটু বলেন তো। আতিয়া মুমতাজ বলেন। না না, ফ্রিতে দেওয়া যাবে না, ফ্রিতে আপনার কোনো ভ্যালু থাকে না ভাই, ফ্রিতে এটা দেওয়া হবে না। তবে খুব অল্প পরিমাণে একটা ফি ধরা হবে হয়তো বা 7 মাসের জন্য। টার্গেটই থাকবে 46তম বিসিএস এর আগে। আপনাদের তো এদিকটা ইংরেজি হয়েই যাচ্ছে, বাকি সাবজেক্টগুলো যেন এই হয়। এই নরিদ বললাম তো 53 এবং 43 এর আগামী ক্লাসে বলবো না। গত আমাদের কোন পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছে এটা একটু বলেন তো। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, আচ্ছা। ফ্রেজের পরীক্ষা নেওয়া হয়েছে, ফ্রেজ ক্লজ, ফ্রেজের পরীক্ষা নেওয়া হয়েছে, ফ্রেজ। জেরান্ড পার্টিসিপলের পরীক্ষা নেওয়া হয়েছে, জেরান্ড পার্টিসিপল, জেরান্ড অ্যান্ড পার্টিসিপলের উপর পরীক্ষা নেওয়া হয়েছে। জেরান্ড অ্যান্ড পার্টিসিপল, ইয়েস অর নট বলেন। জেরান্ড এবং পার্টিসিপল না ভাই, আচ্ছা ঠিক আছে। আগামী ক্লাসে জেরান্ড এবং পার্টিসিপল, আগামী ক্লাসে বলতে আগামী দিন। আগামী দিন হচ্ছে আপনাদের ক্লাস কয়টাই? সাধারণত 9টাই তো, হ্যাঁ 9টাই, ক্লোজ হয় নাই। আচ্ছা আগামীকাল জেরান্ড এবং পার্টিসিপল, জেরান্ড হয়নি। আগামীকাল জেরান্ড এবং পার্টিসিপলের ক্লাস। একটা কথা বলি, হ্যাঁ যারা আছেন এখন কম পোলাবান আছে, একটা কথা বলি, যাদের এখনো বয়স আছে, যাদের মনে করছেন এখনো অনেক বয়স আছে, আপনার আরও সময় পড়ে আছে, আপনি পরে পড়বেন, এরকম যাদের চিন্তা, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে থাকি। যাদের মনে করছেন এখনো বয়স আছে কিন্তু পরে পড়াশোনা করবে, এরকম চিন্তা ভাবনা যাদের আছে, আপনি কল্পনা করতে পারবেন আপনার বয়স কী করে যাবে, আপনি মাথায় ধরবে না। বাংলাদেশে বর্তমানে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে, আপনি যদি নিচ থেকে খুব কাছ থেকে একজন 30 বছর পার হয়ে গেছে এরকম একটা ছেলেমেয়ের কান্না যদি আপনি নিচ থেকে দেখতেন, তাহলে আমাকে হয়তো বা এই সকল কথাবার্তা বলা হতো না, বলা লাগতো না। আমি একটা ছোট গল্প বলি, 1 মিনিট লাগবে। একটা মানুষ কতটা রিস্ক নেয়
আমাদের ঢাকা ইউনিভার্সিটি একটা ছেলে, সে কোথাও টিকেনি। আমাদের ঢাকা ইউনিভার্সিটির অনার্স মাস্টার দুইটি আমাদের ঢাকা ইউনিভার্সিটির। সে লাস্ট প্রাইমারিতে টিকছে, প্রাইমারি পরীক্ষায় টিকছে। তো প্রাইমারি পরীক্ষার বেতন মনে হয় কত, 17,000 বা 18,000 মনে হয় এরকম। তো ওর ঢাকা শহরে চলতে খরচ হয় আপনার 8 থেকে 10,000। যেহেতু আমাদের সাথে চলাফেরা করে অভ্যস্ত, বা আমরা একসাথে চলাফেরা করি, বা একটা সময় করতাম, এখন হয়তো বা হয়ে ওঠে না। একটু হাত খোলা ছিল, হাত খোলা ছিল বলতে বিড়ি সিগারেট খাইতো, পান টান খাইতো, মানে বুঝে নিত। অন্য কোনো আছে না এমনিতে মানে অ্যাজ ইউজুয়াল 10টা ছেলের মতো যারা একটু হাত খুলে চলে আর কি। সে এই প্রাইমারিটা জবটা পাওয়ার পরে 1 মাস সে জব করছে। 1 মাস জব করে সে ঢাকায় আসছে 45 BCS দেওয়ার জন্য, এবং সেই লেভেলের পড়াশোনা করছে। এমন যে পড়াশোনা করে নাই তা না, এবং সে যে কোনো কিছু পারে না বিষয়টা এরকমও না। সব জায়গাতে কোশ্চেন করলে পারে, ম্যাথমেটিক্সে ভালো, ইংলিশে ভালো, মোটামুটি সব সাবজেক্টেই ভালো। বিজ্ঞান চেষ্টা করেছে, বিজ্ঞান মনে হয় আলাদা করে প্রাইভেটও পড়ছে। কম্পিউটার মনে হয় আলাদা করে, কম্পিউটার পড়ছে কিনা জানি না, তো যতদূর আমি বিজ্ঞানও জানি। তার 45 BCS-এ আপনার 110 বা 112 এরকম থাকে। একটা সিচুয়েশনটা কল্পনা করেন তো, এদিকে তার প্রাইমারি, এখন তার এই বয়স শেষ হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ তার বয়স শেষ। এখন সে এই যে প্রাইমারি চাকরিটা ছিল এটা সে ছেড়ে দিছে, এটা ছেড়ে দিছে এই কারণে 17,000 টাকা আর 18,000 20,000 টাকা দিয়ে এই এখনকার সময়ে আলটিমেটলি আসলে কোনো কিছু করা যায় না, এবং সে কোনো ব্যাংকেও পরীক্ষা দেয় না। তার মানে আপনি এবার চিনেন ওর সারা জীবন কেটে গেছে। ওর সামনে এটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, 8 মাস সময় আছে। 8 মাস সময়ের ভিতরে আর একটা চাকরি চাই। আমার চরম যে শত্রু, আপনার ভাবছেন অনেক দিন, অনেকক্ষণ, অনেক সময় না, আপনার দেখবেন চোখের পলকেই চলে যাবে। এই যে সামনে কুরবানির ঈদ আসতেছে, বিভিন্ন বক্কর চক্কর টাইমে দেখবেন 1-1.5 মাস এমনিতেই চলে গেছে। এই সময়টা খুব বেশি সময় না, আপনি আপনার জায়গায় ফিল করতে পারবেন না এটা কত বড় রিস্ক। এবং আমি কথা বলছিলাম, এবং বারবার একটা সময় মানে আমার সাথে যখন কথা বলছিল তখন বারবার মানে একটা ছেলে মানুষ খুব ইজিলি কাঁদে না, মেয়েরা সাধারণত ইজিলি মনে হয় কাঁদে একটু বেশি, তো ছেলেরা কিন্তু ইজিলি কাঁদে না। আমার কথাগুলো বলছিল আর কান্নাকাটি করছিল, মানে মানে অটোমেটিকলি চোখে পানি পড়ছিল। এটা শুধুমাত্র একজন স্টুডেন্টের সিনারিও বললাম, বাকি সমাজের কথা আপনি শুনতে পাচ্ছেন না, ওদের কান্নাটা আপনি শুনতে পাচ্ছেন না। আমি আমার বেচগুলাতে এই কথাগুলো বলে থাকি, কারণ আমি ভুলেও চাই না আমার বেঁচে যারা আছে তারা আমার ছোট ভাই, আমার ছোট বোন, এদেরকে আমি এইভাবেই দেখি। আমি কখনোই চাইবো না আমার একটা ভাই অথবা একটা বোন ঠিক এই সিচুয়েশনে পড়ে যাক। এর থেকে লুমহর্ষক ঘটনা আমার সামনে আসে, এবং আমি সাক্ষ্য হই বা আমি প্রত্যক্ষদর্শী হই। সুতরাং জীবনটা খুবই কঠিন, লাইফ ইজ নট এ বেড অফ রোজ। যেদিন আপনি জীবনটার জাতাকলে পড়ে যাবেন ওদিন বুঝবেন হোয়াট ইজ লাইফ। আমি বারবার রিকোয়েস্ট করি, এখন প্রয়োজন হলে কম খান, প্রয়োজন হলে কম ঘুমান, প্রয়োজন হলে কম খরচ করেন, আপনার দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করেন, এমনভাবে পড়াশোনা করেন যেন চাকরি হয়। আর মেয়েদের বিষয়টা হচ্ছে এরকম, যদি বিয়ে শাদী করে ফেলতে পারেন তারা আলহামদুলিল্লাহ বেঁচে গেছেন। মেয়েদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মেয়েদেরকে চাকরি করতে বলা হয়নি, এবং এটা পুরুষদের উপরে বর্তিত হয়। আল্লাহ তাআলা খুব ভালো সুযোগ করে দিচ্ছেন যাদের চাকরি করবেন। আমি নিরুৎসাহিত করছি না, কিন্তু অ্যাকর্ডিং টু ইসলাম এটা অনুমোদন করলে ওই যে পরিবেশ দরকার এই পরিবেশ বর্তমানে নেই, কিন্তু আপনি করতে পারেন, অস্বাভাবিক কিছু না। কিন্তু যদি না হয়, ধরেন 30 বছর হয়ে গেছে একটা মেয়ের, জব হয় না, কিন্তু তার হাজব্যান্ডের ভালো টাকা পয়সা আছে, সব কিছু আছে, ওর থেকে বিন্দাস কেউ আছে,
মানে থাকার কথা, মানে থাকার কথা যে আমার অফিসে যে চাকরি করা লাগতো বা এই কিছু করা লাগতো, এখন আলটিমেটলি কিছু করছে, হাজব্যান্ডকে সাপোর্ট করি, বাচ্চা কাচ্চা দেখি। এর থেকে মজার লাইফ আর কিছু হয় যদি মানুষটা ঠিকঠাক মতো হয়। এ কথাটা এই কারণে বললাম যে যাদের সমস্যা হয়ে গেছে বা সামনে হবে, তারা যেন এই সান্ত্বনাটা নিতে পারেন, তারা যেন এই বর্ষা নিয়ে বেঁচে থাকতে পারেন। তো সুতরাং বি অ্যালার্ট। আমার এখান থেকে দেখেন, আমি প্রত্যেক বছর যত স্টুডেন্ট ইংরেজি পড়াই, সবার যদি চাকরি হতো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত, সবার হয় না। কিন্তু সবাই যদি একটু মেনে চলতো, সবাই যদি একটু অনুধাবন করতো, আমাদের অনুধাবন ক্ষমতা হিরো আলমের মতো হয়ে গেছে। হিরো আলমকে যতই কথাবার্তা বলো, আমাদের অনুধাবন কথা ওই যে আপনার সানাই মাহবুবের মতো হয়ে গেছে, অথবা আপনার পরিমনির মতো হয়ে গেছে। মানে পরিমনির আপনি যাই কিছু বলেন, মানে ওর জিনিস বের করবি সে, মানে সে উল্টাপাল্টা চলবেই। মানে সানাই মাহবুবরে মনে, সানাই মেয়েটা যে একে মনে হয় ডিবি পুলিশ পর্যন্ত ধরে নিয়ে গেছে, কিন্তু ওর মানে মানে ও যে শীত তাই, মানে সেম অ্যাট দ্য সেম টাইম। আমাদের বললাম না যে আমাদের এইরকম যদি হয়ে যান, তাহলে আমাদের একদম মিনিমাম লাজ লজ্জাবোধ থাকতে হবে, মানে আমাদের মানে অনুভূতি ক্ষমতা থাকতে হবে যে না, আমাকে কাজ করতে হবে। এই কথাগুলো হয়তো বা সবাই শুনবে না, যারা আছেন তারা শুনলেন, এবং আমি আশা করি ওইভাবে কাজ করবেন। আমার অনুরোধ থাকবে যে ওইভাবে কাজ করবেন। সেকেন্ড ব্যাচের পিডিএফটা পরে দিব শোনা, 16 তারিখ থেকে তো পরে। এটা কিছু কিছু কারেকশন করা লাগবে। আমার শরীরটা ভালো যাচ্ছে না, এই যে আমার শরীরটা ভালো যাচ্ছে না, কিন্তু আপনাদের সাথে আমি কথা বলছি, ক্লাস নিচে, আমার অনেকটা ভালো লাগছে। আমি মানে অনেকটা বলা যায় আমি অনেকটা সুস্থতা ফিল করছি। আমি বিলিভ করবে না রুদ্র সেন, আমি বিলিভ করবে না যে আমি এমন ভয়ানক ভয়ানক ঘটনার সাক্ষী, যেহেতু আমি এদেরকে পড়াই এবং ইউনিভার্সিটি বিশাল একটা এরিয়া, এদের কথা শোনা মানে হয়, সুতরাং আমি চাইবো যে আপনি এখানে যাবেন না, আপনার পথটা এটা না হোক। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা, বাই বাই।